ইদানিং পুরনো বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা হলে বড় ধরনের ধাক্কা খাই। কি চেহারা একেকজনের! দাঁত পড়ে গেছে, গালের চামড়া গেছে কুঁচকে, মাথায় অল্প কিছু ফিনফিনে চুল। কলপ দিয়ে সেই চুলের বয়স কমানো হয়েছে, কিন্তু সাদা সাদা গোড়া উকি দিচ্ছে। ওদের দিকে তাকালে মনে হয়, হায় হায়, আমার এত বয়স হয়ে গেছে! এখন কি তাহলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করব? মিরপুর গোরস্থানে জমি দেখতে যাব? আয়নায় যখন নিজেকে দেখি তখন এতটা বয়স মনে হয় না। হাস্যকর হলেও সত্যি, নিজেকে যুবক যুবকই লাগে। ওই তো কি সুন্দর যুবক, চোখের নিচে কালি পড়েছে। এটা এমন কিছু না, রাত জাগি, রাত জাগলে তো কালি পড়বেই। কয়েক রাত ঠিক মতো ঘুমোতে পারলে চোখের কালি দূর হয়ে যাবে। মুখের চামড়ার বলিরেখা ও কিছু না, অনেক যুবক ছেলেদের মুখেও এমন দাগ দেখা যায়। মাথার চুল সাদা হয়ে গেছে, এটা ব্যাপারই না। চুল পাকা বয়সের লক্ষণ নয়, মানুষের যৌবন শরীরে না, মনে। আমাদের মতো বয়সীদের হঠাৎ রঙিন কাপড়ের দিকে ঝোঁক দেখা যায়। চক্রাবক্রা হাওয়াই শার্ট, এরা তেজি তরুণের মতো হাঁটতে চেষ্টা করে। জরাকে অগ্রাহ্য করার হাস্যকর চেষ্টা। চোখে মুখে এমন একটা ভাব যেন এইমাত্র বিশ্ববিদ্যালয়ের শেষ পড়া চুকিয়ে রাস্তায় নেমেছে। বান্ধবীকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই কোনো ক্যাফেতে চা খেতে যাবে কিংবা বাদাম ভাঙতে ভাঙতে হাঁটবে। এরকম একদিনের কথা, নাপিতের দোকান থেকে চুল কেটে বের হয়েছে। চুল কাটার ফলে গোড়ার সাদা চুল বের হয়ে এসেছে, বিশ্রী দেখাচ্ছে। মেজাজ খারাপ করে এক পান সিগারেটের দোকানের সামনে দাঁড়িয়েছে। সিগারেট কিনে বাসায় ফিরব। হঠাৎ দেখি যুবক একটা ছেলে কদবেল কিনছে। সে বসেছে উবু হয়ে, কদবেল শুকে শুকে দেখছে। তার পেছনে শাড়ি পরা এক তরুণী। তরুণী লজ্জা পাচ্ছে বলে মনে হলো। ছেলেটিকে খুব চেনা চেনা মনে হচ্ছে, আবার চিনতেও পারছি না। সে দুটো কদবেল কিনে উঠে দাঁড়ালো, আমাকে দেখে চেঁচিয়ে বলল, আরে তুই! আমি আকাশ থেকে পড়লাম। এ হচ্ছে আমাদের শফিক। ঢাকা কলেজে একসঙ্গে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, তারপর যোগাযোগ নষ্ট হয়ে গেছে। শফিক বলল, তুই এত বিশ্রী করে চুল কেটেছিস কেন? তোকে দেখাচ্ছে পকেট মারের মতো। আমার হতভম্ব ভাব তখনও কাটেনি। আমি অবাক হয়ে শফিককে দেখছি। ব্যাটার বয়স বাড়েনি, জরা তাকে স্পর্শ করেনি। তাকে ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারের ছাত্র বললে কেউ অবিশ্বাস করবে না। শফিক বলল, দোস্ত, এ হচ্ছে আমার বড় মেয়ে, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে। এর নাম শাপলা। শাপলা মা, চাচাকে পাঁচ হয়ে সালাম কর। আমি বললাম, বাজারের মধ্যে কিসের সালাম? সে বলল, বাজার টাজার বুঝি না, সালাম করতে হবে। মেয়ে একগাদা লোকের মধ্যে নিচু হয়ে সালাম করলো। শফিক আমার হাত ধরে বলল, চল আমার সঙ্গে চল। আমি বললাম, কোথায় যাব? আমার বাসায়। আবার কোথায়? আরে না, চুল কেটেছি, গোসল করব, যাই বাসায় যাই। কোনো কথা হবে না। শাপলামা, তুই শক্ত করে চাচার এক হাত ধরতো, আমি আরেক হাত ধরছি, দুজনে মিলে টেনে নিয়ে যাব। আমাকে ওদের সঙ্গে যেতে হলো। ছোট্ট ফ্ল্যাট বাড়ি, বোঝাই যাচ্ছে আর্থিক অবস্থা নড়বড়ে। বসার ঘরে 12 ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। ইদানিং টিভির মাপ থেকে অর্থনৈতিক অবস্থা আঁচ করার একটা সুবিধা হয়েছে। শফিক আমাকে টানতে টানতে একেবারে রান্নাঘরে নিয়ে উপস্থিত হলো। দাঁড়া, বউকে অবাক করে দেই। সে তোর নাটক দেখে গ্যালন গ্যালন পানি ফেলে। চোখের পানির মূল মালিককে ধরে নিয়ে এসেছি। রান্নাঘরে আমাকে দেখে শফিকের স্ত্রী অত্যন্ত বিব্রত হলো এবং দারুণ অস্বস্তির মধ্যে পড়ল। স্বামীর পাগলামির সঙ্গে বেচারে বোধহয় এতদিনেও মানিয়ে নিতে পারেননি। ছিছি, কি অবস্থা রান্নাঘরে! এর মধ্যে আপনাকে নিয়ে এসেছে। দেখুন তো, এর 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 কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না। ও কি ছাত্র জীবনে এরকম ছিল? আমি জবাব দিতে পারলাম না। ছাত্র জীবনের শফিক কেমন ছিল আমার মনে নেই। ডিম সেদ্ধ তার খুব পছন্দের খাবার ছিল, এটুকুই মনে আছে শুধু। সিদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে আস্ত মুখে ঢুকিয়ে দিত। এই সময় তার আরামে চোখ বন্ধ হয়ে যেত। আমি লক্ষ্য করলাম, শফিকের বয়স না বাড়লেও তার স্ত্রীর ঠিকই বেড়েছে। ভদ্রমহিলাকে দেখে মনে হয় জীবনযুদ্ধে তিনি পরাজিত। ক্লান্ত ও হতাশা তাকে পুরোপুরি গ্রাস করেছে। অসুখ বিসুখেও মনে হয় ভুগছেন। যতক্ষণ কথা বললেন ক্রমাগত কাশতে থাকলেন। কাশতে কাশতে বললেন, আপনি এসেছেন, আমি খুবই খুশি হয়েছি। আপনাকে যে যত্ন করব সে সামর্থ্য আমাদের নেই। সংসারের অবস্থা ভাঙা নৌকার মতো, কোনো মতে টেনে নিচ্ছি। ইভিনিং শিফটে একটা স্কুলে কাজ করি, ওই বেতনটাই ভরসা।
কাজটা না থাকলে বাচ্চা কাচ্চা নিয়ে ভিক্ষা করতে হতো। আমি বিস্মিত হয়ে বললাম, শফিক কিছু করে না? করে, ও একটা ব্যাংকের ম্যানেজার, তাতে লাভ কিছু নেই। আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করুন তো পুরো বেতন কখনো সে আমার হাতে দিয়েছে কিনা। এমনও মাস যায় একটা পয়সা আমাদের দেয় না। আপনিই বলুন, আমি কি বাচ্চাগুলোকে পানি খাইয়ে মানুষ করব? শফিক বলল, চুপ করো, প্রথম দিনে কি অভিযোগ শুরু করলে? এইসব বলার সুযোগ আরও পাবে, আজ না বললেও চলবে। ফাইন করে চা বানাও তো আগে। হুমায়ুন খুব চা খায়, সে আগের জন্মে চা বাগানের কুলি ছিল। শফিকের স্ত্রী কঠিন গলায় বলল, ভাই, চা আপনাকে খাওয়াচ্ছি, কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে এবং আপনার বন্ধুকে বুঝিয়ে বলে যেতে হবে। তার নিজের সংসারটাই আসল, আগে সংসার দেখতে হবে না বলুন? অবাক হয়ে লক্ষ্য করলাম ভদ্রমহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বেড়াতে এসে একই পারিবারিক সমস্যার মধ্যে পড়লাম। শফিক প্রায় জোর করে তার স্ত্রীকে রান্নাঘরে পাঠিয়ে দিল। আমি বললাম, তোর সমস্যাটা কি রে? আরেকদিন বলবো, আজই শুনে যাই, বল। শফিক খানিকক্ষণ ইতস্তত করে সমস্যা বলা শুরু করলো। শফিকের জবানিতে তার সমস্যা শুনি। বুঝলি দোস্ত, তখন সবে চাকরি পেয়েছি, বিয়ে টিয়ে করিনি। নিউ পল্টন লাইনে এক কামরার একটা বাসা নিয়ে থাকি। দেশে টাকা পাঠাতে হয় না, বেতন যা পাই নিজেই খরচ করি। বন্ধু বান্ধবদের নিয়ে হইচই করি। এখানে ওখানে বেড়ানো খানিকটা বদভ্যাসও হয়ে গেল। মাঝে মাঝে মদ্যপান করি। বন্ধু বান্ধব এসে ধরে, একটা হুইস্কির বোতল কিনে আন। বেতন পেয়েছি, সেলিব্রেট কর, কিনে ফেলি। অভ্যাসটা স্থায়ী হলো না, কারণ আমার বডি সিস্টেম অ্যালকোহল সহ্য করতে পারে না। সামান্য খেলেও সারা রাত জেগে থাকতে হয় এবং অবধারিতভাবে শেষ রাতে হরহর করে বমি হয়। এক রাতের কথা, সামান্য মদ্যপান করে বাসায় ফিরছি। সামান্যতে নেশা হয়ে গেছে। একটা রিক্সা নিয়েছি। মাথা ঘুরছে, মনে হচ্ছে রিক্সা থেকে পড়ে যাব। অনেক কষ্টে হুড ধরে বসে আছি। এমন সময় এক লোক তার ছেলেকে নিয়ে ভিক্ষা চাইতে এলো। তার ছেলের চিকিৎসার জন্য খরচ। আমি ছেলেটাকে দেখে চমকে উঠলাম। 7-8 বছর বয়স, ফুটফুটে চেহারা, সম্পূর্ণ নগ্ন। নগ্ন থাকার কারণ হলো তার অসুখের ডিসপ্লে নগ্ন না হলে সম্ভব নয়। ছেলেটির অন্ডকোষ ফুটবলের মতো প্রকাণ্ড, তাকালেই ঘেন্না হয়। আমি দ্রুত একটা 100 টাকার নোট বের করে দিলাম। ছেলের বাবা আনন্দের হাসি হাসলো। এই হাসি দেখে মনে হলো এই লোক তো ছেলের চিকিৎসা করাবে না, ছেলেকে নিয়ে ভিক্ষা করে তার পেশা। ছেলে সুস্থ হলে বরং তার সমস্যা। আমি বললাম, রোজ ভিক্ষা করে কত টাকা পাও? সে গা ছাড়া ভাব করে বলল, ঠিক নাই, কোনোদিন বেশি কোনোদিন কম। আজ কত পেয়েছ? আমারটা বাদ দিয়ে কত? আছে কিছু, আছে কিছু টিছু না, কত পেয়েছো বলো? লোকটি বলতে চায় না, কেটে পড়তে চায়। আমি তখন নেশাগ্রস্ত, মাথার ঠিক নেই। আমি হুংকার দিলাম, এই যাচ্ছ কোথায়? এক পা গেছো কি খুন করে ফেলবো, বলো আজ কত পেয়েছো? ধরেন 200 টাকা। তুমি কি এই ছেলেকে চিকিৎসার জন্য কোনোদিন হাসপাতালে নিয়ে গেছো? বলো, ঠিক করে বলো, মিথ্যা বললে খুন করে ফেলবো কিন্তু। সে পুরোপুরি হকচকিয়ে গেল। আমি বললাম, এখনই চলো, আমার সঙ্গে চলো, হাসপাতালে যাবে, চলো। মেডিকেল কলেজে আমার এক বন্ধু আছে, ডাক্তার, তাকে দিয়ে চিকিৎসার ব্যবস্থা করব। আমি বললাম, এখনই চলো, আমার সঙ্গে হাসপাতালে যাবে, চলো। মেডিকেল কলেজে আমার এক বন্ধু আছে, ডাক্তার, তাকে দিয়ে চিকিৎসার ব্যবস্থা করব। বাচ্চা কোলে নিয়ে এখন রিক্সায় উঠবে, ওঠো। সে কিছুতেই আমার সঙ্গে যাবে না। আমি নিয়ে যাবই। মাতালদের মাথায় একটা কিছু ঢুকে পড়লে সহজে বের হতে চায় না। আমি দৃঢ় প্রতিজ্ঞ, চিকিৎসা করাবই। এর মধ্যে আমার চারদিকে লোক জমে গেছে, সবাই আমাকে সমর্থন করছে। লোকটা কাঁদো কাঁদো হয়ে গেছে। সে মিনমিন করে বলল, ডাক্তার, অপারেশন করব। অপারেশন করলে আমার পোলা মারা যাইব। আমি আবারও হুংকার দিলাম, বেটা ফাজিল, ছেলের অসুখের চিকিৎসা করাবে না, অসুখ দিয়ে ফায়দা লুটবা না? চলো হাসপাতালে চলো। অসাধ্য সাধন করলাম। দুপুর রাতে এদের হাসপাতালে নিয়ে গেলাম। বন্ধুকে খুঁজে বের করলাম। সে বিরক্ত হয়ে বলল, এই দুপুর রাতে রোগী ভর্তি করব কিভাবে? তোর কি মাথা খারাপ হয়ে গেল? এই যন্ত্রণা কোত্থেকে জুটিয়েছিস? আমি বললাম, কিচ্ছু শুনতে চাই না, তুই এই ব্যবস্থা করবি দোস্ত, খরচ যা লাগে আমি দিব। ব্যবস্থা একটা হলো। দেখা গেল অসুখ তেমন জটিল নয়। খাদ্যনালীর অংশবিশেষ মূত্রথলিতে নেমে গেছে। ডাক্তার খাদ্যনালীটা উপরে তুলে দেবে, মূত্রনালীর ফুটো ছোট করে দেবে। অসুখটা হলো খারাপ ধরনের হার্নিয়া। অপারেশনের তারিখ ঠিক হলো। আমি মহা খুশি।
শুধু ছেলের বাবা কেঁদে কেটে অস্থির। তার ধারণা ছেলে মারা যাচ্ছে। তার একটাই ছেলে, স্ত্রী মারা গেছে। ছেলেকে নিয়ে সে দেশে দেশে ঘুরে বেড়ায়, এটাই তার একমাত্র শখ। মনে মনে বললাম, হারামজাদা একটা, ছেলের অসুখ হয় মজা পেয়ে গেছিস না? দেশে দেশে ঘুরে বেড়ানো বার করছি, দাঁড়া। শুয়োরকা বাচ্চা, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি? ছেলেকে শুধু যে ভালো করব তাই না, স্কুলেও ভর্তি করাবো, মজা বুঝবি তখন। অপারেশন হয়ে গেল, সাকসেসফুল অপারেশন। ছেলেটিকে অপারেশন টেবিল থেকে ইন্টেন্সিভ কেয়ারে নেওয়া হলো। আশ্চর্যের ব্যাপার, ইন্টেন্সিভ কেয়ারে নেওয়ার 1 ঘন্টার মধ্যে ছেলেটা মারা গেল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। হায় হায়, এ কি সর্বনাশ! আমার কারণে ছেলেটা মারা গেল। ছেলের বাবার সঙ্গে দেখা করার সাহসও হলো না। আমি হাসপাতাল থেকে পালিয়ে চলে গেলাম। আমি প্রতিজ্ঞা করলাম আর পরোপকার করতে যাব না। যথেষ্ট শিক্ষা হয়েছে। সারা রাত এক ফোঁটা ঘুম হলো না। কেন ছেলেটা মরে গেল? কেন? বুঝলি দোস্ত, ছেলেটা মারা যাওয়ার পর আমার আসল সমস্যা শুরু হলো। আমার রোগ চেপে গেল। ঠিক করলাম, যখন যেখানে অসুস্থ ছেলে পেলে দেখব, চিকিৎসা করাবো, দেখি কি হয়, দেখি এরা বাঁচে না মরে। সে থেকে শুরু। রাস্তায় অসুখ বিসুখে কাতর কাউকে দেখলে চিকিৎসার ব্যবস্থা করি। টাকা পয়সা সব এতেই চলে যায়। তারপর বিয়ে করলাম, সংসার হলো, অভ্যাসটা গেল না। চিকিৎসার খরচ আছে, আমি বেতনও তো তেমন কিছু পাই না। সংসারে টানাটানি লেগেই থাকে। বিয়ের সময় তোর ভাবি বেশ কিছু গয়না টনা পেয়েছিল, সব বেচে খেয়ে ফেলেছি। এই নিয়েও সংসারে অশান্তি। হা হা হা। কতজন লোকে এইভাবে সুস্থ করেছিস? অনেক। আর কেউ কি মারা যায়নি? না, আর একজনও না। প্রথম জনই শুধু মারা গেল, আর কেউ না। এই মুহূর্তে কারো চিকিৎসা করছিস? হ্যাঁ, একজন আছে। জয়দেবপুরের এক মেয়ে, ঠোঁট কাটা, প্লাস্টিক সার্জারি করে ঠোঁট ঠিক করা হবে। আমি মুগ্ধ গলায় বললাম, তুই যে কত বড় কাজ করছিস সেটা কি তুই জানিস? শফিক অনেকক্ষণ চুপ করে থেকে বলল, বড় কাজ করছি না ছোট কাজ করছি তা জানি না, তবে আমার এক একটা রোগী যেদিন সুস্থ হয়ে বাসায় ফিরে সেদিন যে আমার কত আনন্দ হয় তা শুধু আমিই জানি। এই আনন্দের কোনো তুলনা নেই। প্রতিবারই আমি আনন্দ সামলাতে না পেরে হাউমাউ করে কাঁদি। লোকজন, ডাক্তার, সবার সামনেই কাঁদি। বলতে বলতে শফিকের চোখে পানি এসে গেল। পানি মুছে সে স্বাভাবিক গলায় বলল, তারপর দোস্ত, তোর খবর কি? তোর খবর বল, তুই কেমন আছিস? আমি মনে মনে বললাম, শারীরিকভাবে আমি ভালো আছি, কিন্তু আমার মনটা অসুস্থ হয়ে আছে। তুই আমার মন সুস্থ করে দে দোস্ত। এই ক্ষমতা অল্প কিছু সৌভাগ্যবানেরই থাকে, তুই তাদের একজন।